সমস্যার সমাধান নয়, কিন্তু এই জায়গা থেকে একটা জিনিস স্পষ্ট হলো যে যোগ্য এবং অযোগ্য আবারও সেটা কিন্তু প্রতিষ্ঠিত হলো। মানে ডিসেম্বর পর্যন্তই হোক, কিন্তু যারা নন টেন্টেড তাদের কিন্তু স্কুলে যাওয়ার জায়গাটা থাকছে কিছুটা হলেও, এবং যারা নন টেন্টেড নয় অর্থাৎ যারা টেন্টেড, যারা অবৈধভাবে নিযুক্ত হয়েছে, তারপরেও যারা সাদা খাতা হাতে নিয়েও তারা নিজেদেরকে যোগ্য বলে রাস্তায় নেমে মিছিল করছে, চোরেদের মানে মিছিল করার জায়গাটা ক্লিয়ার করছেন। আজকে এখন যেটা হচ্ছে যে এখন স্কুলে কারা যাবে সেটা তো বলাই আছে অ্যাপ্লিকেশনে, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই তারা স্কুলে যাবে, এটা বলা হয়েছে। তাহলে কাদের বিরুদ্ধে অ্যালিগেশন নেই সেই নামটাই হচ্ছে আনটেন্টেডদের তালিকা, যেটা আমরা আগের দিন যখন মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেছিলাম তখন স্পষ্টভাবে বলেছি। আজও আমাদের সেই বক্তব্যটা হলো যে আপনি যে স্কুল যাওয়ার কথা আজকে বলছেন মানে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনে, কিন্তু কারা তারা, তাদের নামগুলো, আমাদের নামগুলো সার্টিফাই করুন এবং প্রকাশ করুন, এবং ওই তালিকায় একজনও যেন টেন্টেড না থাকে। এবং এটা যদি স্পষ্ট করা যায় তবেই রিভিউ পিটিশনে গিয়ে আমাদের একটা নির্ভরযোগ্য বক্তব্য রাখা সম্ভব হবে যে আমরা যারা আনটেন্টেড তাদেরকে রেখে, যারা টেন্টেড তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। এবং সবচেয়ে বড় ব্যাপার যে ইমিডিয়েট তাদেরকে টার্মিনেশন লেটার দিতে হবে, যেটা বৃন্দাবন দাও বললো। এবং সেই সাপেক্ষেই আমরা আগামী কর্মসূচি, যেটা 21 তারিখ আমাদের অন্য জায়গায় কর্মসূচি ছিল, আমরা 21 তারিখের কর্মসূচিটা একদম সদনেই করব। যতক্ষণ পর্যন্ত না ওদের টার্মিনেট করছে ততক্ষণ পর্যন্ত আমরা ছাড়ছি না, এটা আমাদের স্পষ্ট একটা। আর আমাদের সত্যি আর একটা খুব দুঃখজনক ব্যাপার, যেটা নিয়ে আরও ডিসকাসের অবকাশ আছে, আলোচনার অবকাশ আছে, এটা যে টেন্টেড আর আনটেন্টেড, টেন্টেডরা সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য নয়, কিন্তু যারা আনটেন্টেড তারা সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য, অর্থাৎ তাদের জন্য রিভিউ পিটিশনে যাওয়ারও একটা রাস্তা খোলা আছে এবং আমরা সেটা যাব। কিন্তু তারপরেও আমরা দেখলাম যে আমাদেরই সহযোদ্ধা গ্রুপ ডি এবং গ্রুপ সি তারা কিন্তু আমাদের মতো একটা সাধারণ জাজমেন্ট পেল না, অর্থাৎ আনটেন্টেডদের যে মধ্যেও একটা আলাদা করে দেখার প্রবণতা তৈরি হলো। এই জায়গায় সত্যি আদালতের রায়ে আমাদের তো কিছু বলার নেই, কিন্তু সত্যি এটা আমাদের কাছে খুব দুঃখজনক। এটা আরও ভালো করে হতে পারতো। বারবার কিন্তু একটা জায়গা কোথাও যেন আটকে যাচ্ছে, একটা জায়গায় যেন সেই অন্ধকারের ওই পারে আরও কোনো আলোর সন্ধান আছে কিনা সেই সন্ধানটা করা হচ্ছে না। স্বস্তি তো নয়, কারণ এটা তো স্বস্তি বলা যায় না। আমি বারবারই এ কথাটা বলতে চাইছি যে যখন একটা মানুষ জেনে যায় যে 3 মাস বা 4 মাস পরে তার মৃত্যু হবে, যদি একটা ক্যান্সার পেশেন্টকে বলে দেওয়া হয় যে 3 মাস পরে তার মৃত্যু হবে, তার প্রতিটা দিন তার কাছে মৃত্যুর নামান্তর। তাই আমরা স্কুলে হয়তো যাব, কিন্তু স্কুলে গিয়ে ওই প্রতিটা দিন আমার কাছে একটা করে দিন যাবে আর আমাকে এটা মনে করাবে যে আর কিছুদিন পরে এই স্কুলের সাথে তোমার কাছে আর কোনো সম্পর্ক থাকবে না। বলছি মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে সুপ্রিম কোর্ট আজকে আমাদের আবেদনে সাড়া দিয়েছে, তা এটা কি ঠিক? মানে সুপ্রিম কোর্ট সত্যি কি সাড়া দিয়েছে? সাড়া তো দিয়েছেই, কারণ তারা তো আবেদনই করেছিল এই মর্মে যে যাতে স্কুলগুলো চলে এবং কিছুদিন পর্যন্ত তাদেরকে সময় দেওয়া হয়। তাই মুখ্যমন্ত্রী যেটা বলেছেন তার দৃষ্টিভঙ্গি থেকে ঠিকই আছে, কিন্তু আমাদের কাছে ব্যাপারটা পরিপূর্ণতার জায়গায় নয়, আমাদের কাছে পরিপূর্ণতার জায়গায় এখনো পর্যন্ত। একটা জিনিস হচ্ছে যে কপিল সিব্বল আজকে বলেছেন, রাজ্যের আইনজীবী, তিনি সুপ্রিম কোর্টের সঙ্গে সহমত পোষণ করে এসেছেন যে 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হবে এবং 31শে মের মধ্যে আপনার নিয়োগ বিজ্ঞপ্তি বেরোবে। তাহলে রিভিউ পিটিশনের কি মানে থাকছে? আর নতুন নিয়োগ প্রক্রিয়া হলে তো আপনাদেরও তাহলে পরীক্ষায় বসতে হবে, কি বলবেন? প্রথমত মিসলেনিয়াস অ্যাপ্লিকেশনের সঙ্গে রিভিউ পিটিশনের সম্পর্ক নেই। মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন হচ্ছে একটা আবেদন মাত্র, রিভিউটা আরও উচ্চ পর্যায়ে, যে আমি এই জাজমেন্ট যেটা দিয়েছে সেটাকে আরও পর্যালোচনা করার দরকার আছে। মানে এখানে আমি বলছি যে সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন তো রাজ্য দাখিল করতে চায়, কিন্তু রাজ্য আবার শেষ পর্যন্ত আজকে গিয়ে বলছে যে আমরা মেনে নিচ্ছি, পরীক্ষা নেবো, আপনি দিনটা বাড়ান, সময়সীমাটা বাড়ান। তাহলে মধ্যশিক্ষা পর্ষদ বলছে আমি মেনে নিচ্ছি বলেই তো সময়সীমা বাড়াতে বলছে এবং পরীক্ষার নির্ভর, এদিকে বলছে রিভিউ পিটিশন।
এটা একটা কনসেপ্ট হচ্ছে কি যে এমএ ফাইলটা করছে, আমি জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছি। তো এমএটা ফাইল করছে মধ্যশিক্ষা পর্ষদ, সে স্কুলটাকে চালানোর জন্য। এখন রিক্রুটমেন্ট করছে এসএসসি, সবই সরকারি সংস্থা, কিন্তু আমরা মূলত সরকারের কাছে আমাদের যেটা দাবি যে আমাদের চাকরিটা ফিরিয়ে দেওয়া, সেইটার অ্যাপ্লিকেশন কিন্তু করেনি। সেই অর্থে আমরা আমাদের মুখ্যমন্ত্রী যেটা বলছেন যে আমাদের আবেদনে সাড়া দিয়েছে, এখন মানে একটা আংশিকভাবে ধরলে তার মানে সরকারের আবেদনে সাড়া দিয়েছে, কিন্তু এইটা তো সরকারের মানে একদম সর্বোচ্চ আবেদন হতে পারে না। তো সেই আবেদনটা হচ্ছে রিভিউয়ের মধ্যে দিয়ে যোগ্যদের ফিরিয়ে আনতে হবে। তো আমরা যেটা লিগালি লয়ারদের সঙ্গে কথা বলে যেটা জেনেছি বা বুঝেছি যে এমএ ফাইলের যে সঙ্গে রিভিউ পিটিশনের কোনো সম্পর্ক নেই। এমএ ফাইলদের জাস্ট একটা অ্যালাউ করা হয়েছে এদের সার্ভিসটা কন্টিনিউ করার জন্য, কিন্তু যখন রিভিউ করা হবে তখন আমি জাজমেন্টটাকে মডিফাই করতে বলবো, সেটাকে পর্যালোচনা করতে বলবো। এটা জাজমেন্টটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন। যে সরকার বলছে যে আপনাদের পাশে আছে, আপনাদের চাকরি ফেরত দেওয়ার সমস্ত প্রক্রিয়া নেবে, সেই সরকারের কিন্তু একজন উকিল গিয়ে বলছেন আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া। এই যে রাজ্য সরকারের ভূমিকা, এই দুটো ভূমিকা তো হয়ে যাচ্ছে না, সেই জায়গায় কন্ট্রাডিক্টরি তো অবশ্যই আছে, কিন্তু সেই সঙ্গে আমাদের এইটুকু বুঝতে হবে যেহেতু জাজমেন্টটা দিয়েছেন, জাজমেন্টের রেসপেক্টে স্কুলটা চালানোর জন্য মধ্যশিক্ষা পর্ষদ তারা একটা অ্যাপিল করেছিল, কিন্তু এইটা যদি সরকারের সর্বতভাবে স্ট্যান্ড হয় তাহলে সেটা কখনো ভাবে সেটা আমাদের অ্যাকসেপ্ট করার মতো নয়, পরীক্ষা দেবেন কোনোভাবেই নয়। এবং আমরা এই কনফারেন্সের মধ্য দিয়ে আমরা জানাতে চাই, সরকার যদি কোনোভাবে রিক্রুটমেন্ট প্রক্রিয়া চালু করা বা নোটিফিকেশন দেওয়ার মতন কোনো রকম প্রস্তুতি নেয়, তাহলে কিন্তু আচার্য সদন হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক, প্রত্যেকটা জায়গায় কিন্তু লাগাতার অবস্থান চলবে এবং তাতে পুলিশ আমাদের লাঠি মারুক যা মারুক, আমাদের জীবন শেষ। ওই 6 মাস চাকরি করার জন্য আমরা যোগ্যতার ভিত্তিতে 6 বছর ধরে সার্ভিস দিয়ে যাইনি, আমরা সারা জীবন প্রস্তুতি নিয়ে আজকে যোগ্যতার পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার পরে আমরা আবার পুনরায় 7 বছর চাকরি করার পরে পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত নই এবং সেটা আমাদের অধিকার লঙ্ঘিত হবে, সেই জন্য আমরা আমাদের অধিকার ছাড়বো না। তাছাড়া আর একটা জিনিস, যে জাজমেন্ট আমাদের সর্বনাশ ডেকে এনেছে, সেই জাজমেন্টে স্পষ্ট লেখা আছে যে যারা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে চাকরি করছে তাদের চাকরি বাতিল হবে এবং তাদের টাকা ফেরত দিতে হবে। এই ব্ল্যাঙ্ক ওএমআরে যারা করছেন তার মানে কি উনি ওএমআরটা মেনে নিচ্ছেন, তাহলে মেনে নেওয়ার তারপরেও কেন পরীক্ষার কথা বলবেন? ওই ওএমআরের উপরে মূল্যায়ন কেন হবে না? যখন বলছেন যে যদি দুর্নীতিটা রুট লেভেল থেকে না হয় তাহলে এটাকে মাস টার্মিনেশন করা যায় না। রুট লেভেল থেকে তো হয়নি, ওএমআর যতদিন আমরা দিয়েছি পরীক্ষার পর জমা পড়েছে ততদিন তো হয়নি, তাহলে ওএমআর মানা হলো, রুট লেভেল থেকে দুর্নীতিও হলো না, তাহলে ওই ওএমআরের উপরই মূল্যায়ন করতে হবে, এটা আমাদের দাবি। আপনার একটা কথা বলুন, এই যে রাজ্য সরকারের সঙ্গে আপনারা বৈঠক করে এলেন, তারপরে এখনো পর্যন্ত রাজ্য সরকারের যে ভূমিকা, তাতে কি আপনারা আদৌ সন্তুষ্ট? না, সন্তুষ্ট নয় তো, কারণ রাজ্য সরকার দেখুন যারা অবৈধভাবে চাকরি পেয়েছে আপনারা দেখুন মাঝে মধ্যেই তারা রাস্তায় নেমে বাদল হনুমানের মতো লাফালাফি করছে আর বলছে এখনো প্রমাণ হয়নি, সব কিছু প্রমাণ হয়ে গেছে। কাদের টাকা দিয়ে কাদের শক্তি নিয়ে চোরেরা রাস্তায় নেমে লাফালাফি করছে আর পুলিশ তাদের প্রোটেকশন দিচ্ছে? কাদের সহযোগিতা নিয়ে? তা এইটা বন্ধ করতে হবে। অযোগ্যরা বারবার রাস্তায় নেমে ব্যাপারটাকে গুলিয়ে দিতে চাইছে, আন্দোলনগুলোকেও গুলিয়ে দিতে চাইছে, যোগ্য আর অযোগ্যটাকে মিশিয়ে দিতে চাইছে কেন? এবং আমরা দেখলাম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও দেখেছি যে যোগ্যদের ডাকার পরেও অযোগ্যদের ডাকার প্রবণতা, এটাকে বন্ধ করতে হবে। শুধুমাত্র যোগ্যদের দেখতে হবে এবং যোগ্যদের জন্যই ভাবতে হবে, এটাই শেষ কথা। এবার বলুন, আপনারা স্কুলে ফিরবেন, কাল থেকে স্কুলে পড়াতে যাবেন? যেহেতু কোর্ট অর্ডার আছে তাই স্কুলে ফিরবো, মানে স্কুলেই গিয়ে বসে থাকবো এমন না, আমরা একটা সিস্টেমেটিক ওয়েতেই চালাবো। আর আমরা চাইছি এটা ধারাবাহিক আন্দোলন আমরা যেভাবে চালাচ্ছি ওয়াই চ্যানেল থেকে, আমাদের যা যা কর্মসূচি যেভাবে আছে সেই আন্দোলনগুলো আন্দোলন চলবেই, কিন্তু ওই কোর্ট অর্ডারটাকে আমরা অবমাননাও করব না। এই কারণে যেহেতু আমাদের রিভিউতেও যাবো, স্কুলেও যাবে, আন্দোলনে যাবে। আরেকটা হচ্ছে যে শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী বলেছিলেন যে একটা যোগ্য অযোগ্যের তালিকা তিনি প্রকাশ করবেন এবং 1 সপ্তাহ টাইম নিয়েছেন, সেইটা তো এখনো পর্যন্ত প্রকাশ হলো না, কি বলবেন? ওই জন্যই তো 21 তারিখে আমরা যাচ্ছি আবার, কারণ 21 তারিখে তো লাস্ট ডেডলাইন দেওয়া ছিল, আমরা তো সুযোগ দিয়েছিলাম। এবার দেখি 21 তারিখে উনি কি করতে চান। 21 তারিখের মধ্যে যোগ্যদের সার্টিফাইড কপি প্রকাশ করতে হবে তালিকার, এবং
যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটারও দিতে হবে। শিক্ষা দপ্তরের তরফ থেকে শিক্ষামন্ত্রী বলছেন তারা রেগুলার আপনাদের সঙ্গে টাচে আছেন, তো সেই জায়গায় তারা কবে রিভিউ পিটিশন করবেন এখন বলতে পারছেন না, আপনাদের কিছু জানিয়েছেন বা আপনারা কবে রিভিউ পিটিশনে যাবেন আপনাদের মতো করে? আমরা রিভিউ পিটিশন যাচ্ছি, আমাদের প্রস্তুতি শুরু হয়েছে। রিভিউতে যাওয়ার আগে তো ওকালতনামা সাইন যা বানানো অনেক কাজ থাকে, সেই প্রক্রিয়া আমরা শুরু করেছি। আমাদের জেলাভিত্তিক কর্মসূচিগুলো থাকছে, যেমন আমরা জেলায় জেলায় কর্মসূচি বা ওকালতনামা সাইন করা, পিটিশনারদের যারা তাদের একসঙ্গে মিটিং করে তাদের সঙ্গে আলোচনা করে কি কি লিগাল পয়েন্ট থাকছে সেই পয়েন্টগুলো যেমন তাদের সঙ্গে ডিসকাস করে সেই লিগালি প্রসেস যেগুলো করার দরকার সেগুলো আমরা জেলাভিত্তিকভাবে করছি। জেলা কর্মসূচি যেমন থাকছে, লিগাল ইস্যুগুলো সেগুলো ডিসকাস করে স্টেপগুলো এগোনোর কর্মসূচি আমাদের ধারাবাহিকভাবে চলছে। রাজ্য সরকার আপনাদের জানিয়েছে কিছু, ওরা কবে পিটিশনে যাবে আপনাদের আশ্বস্ত করার জন্য? এখনো ফাইনাল সেইভাবে আলোচনা। আচ্ছা, লাস্ট হচ্ছে ওই 21 আর 22-এর কর্মসূচিটা একবার বলুন। 21 তারিখ আমরা যাচ্ছি একটাই দাবি নিয়ে, যোগ্যদের সার্টিফাইড কপি একদম প্রকাশ করতে হবে তালিকার, এবং সেই তালিকা এত নিখুঁতভাবে করতে হবে যাতে সেখানে একজন অযোগ্য না থাকে। তারপরে যত সার্চিং করার করুক, যাতে রিভিউ পিটিশনে গিয়ে কোনো না কোনোভাবে এটা না কেউ অ্যালিগেশন দিতে পারে যে এর মধ্যে আরেকজন অযোগ্য বেরিয়েছে, এবং রিভিউ পিটিশনে যেন খালি না হয়। 1 আর 22 তারিখ আমরা রাজভবনে যাচ্ছি, আমাদের জেলার গণস্বাক্ষরের বয়ান নিয়ে রাজ্যপাল থেকে রাষ্ট্রপতি পর্যন্ত যাওয়ার।